আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। মহানগর উত্তর এলাকা জমিয়তে আহলে হাদিসের উদ্যোগে আয়োজিত জমজম টাওয়ারে ইফতার মাহফিলে উপস্থিত বা আমন্ত্রিত মেহমানবৃন্দ, হাজী সবুর সাহেব, আলতাফ সাহেব সহ জমিয়তে আহলে হাদিসের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং বিদগ্ধ আলোচকবৃন্দ, যে বিষয়টির কথা বললেন আমি খেয়াল করিনি, আগে রমজানের আলোচনাই হবে। আচ্ছা, সেটাই ধারণা জমিয়তে আহলে হাদিস আর ঐতিহাসিক ধারাবাহিকতা ভালোভাবে পড়ে নেওয়ার দরকার ছিল। তারপরে যা মাথায় আসছে কয়েক মিনিটের মধ্যে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। উপমহাদেশে ইসলামের আগমন প্রসঙ্গে আপনারা জানেন, সাহাবীদের মাধ্যমে, তাবেঈগণের মাধ্যমে এবং যুদ্ধের মাধ্যমে, আরব ব্যবসায়ীদের মাধ্যমে বিভিন্নভাবে এসেছে। সুফি সাহেবদের মাধ্যমে যা এসেছে তা বিকৃত ভুল, কিন্তু তাদের অবদানকে অস্বীকার করা যাবে না। বিকৃতি ছিল আমাদের সংশোধন করতে হবে। ৩, যা কিছু শুদ্ধ এবং সহিহ ইসলাম প্রচারিত এবং প্রতিষ্ঠিত হয়েছিল, শিয়া সহ অন্যান্য বাতিল ফিরকারা যুগে যুগে সেগুলোকে বিনষ্ট করেছে। ৪, সাহাবে এবং তাবেঈনগণ কর্তৃক যে ইসলাম প্রচারিত হয়েছিল সেটা সহিহ ইসলাম, ট্রু ইসলাম, এবং সেখানে শিরক, বিদআত, মাযহাব এবং জাল, জয়ীফ হাদিস বলতে কিছু ছিল না। তার উপরে কালক্রমে জাল ঢুকেছে, জয়ীফ ঢুকেছে, আকীদার বিভ্রান্তি ঢুকেছে এবং বিকৃতি ঘটেছে অনেক। মাযহাব এমন কঠিন ভাবে সুপ্রতিষ্ঠিত হয়েছিল ভারতে যে যখন বাহাস হয় নিজামুদ্দিন আউলিয়ার সাথে সঙ্গীত প্রসঙ্গে, প্রসঙ্গটা অন্য, আলোচনার বিষয়টা অন্যরকম, তখন তারা বলেছিলেন ইন্না লা নাশতাহি হাদিহিল আহাদিস আল্লাতী তামাসসাকা বিহা শাফিঈ। শাফিঈ যে হাদিস গ্রহণ করেছে আমরা ওই হাদিস গ্রহণ করব না, সহিহ হলেও না, জয়ীফ হলেও না। এখন যেরকম তারাবির সালাত নিয়ে সৌদি আরবে অস্বীকার, এই নিয়ে তোলপাড় শুরু হয়েছে। বলা হচ্ছে 1400 বছর যাবত নাকি চলছে। খুব আফসোস, খুব দুঃখ, আল্লাহ নবীর সালাত 8 রাকাত, 3 রাকাত, 10 রাকাত, 1 রাকাত, ফজরের সালাত সহ, ফজরের 2 সুন্নত সহ 13 রাকাত ইত্যাদি প্রচুর সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হওয়া সত্ত্বেও তারা বলছে 1400 বছর যাবত নাকি এই দেশে নাকি হারামায়নে 20 রাকাত তারাবি হচ্ছে। 1446 সাল চলছে, সে জ্ঞানও যে খতিবের নাই। 1400 বছর 1400 বলতেই আছে, কিন্তু এখন যে 1446 সাল, খতিব তোমার সেই আক্কেলটুকু আছে? আর আল্লাহ নবীর 3 দিনে যে তারাবি সেটা 8 রাকাত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সকল হাদিস দ্বারা প্রমাণিত। তুমি প্রথম থেকেই শুরু করেছো। কাজে এই যে জাহালত, এই যে হাম্মুকে, এই যে বেউকুফি, এটা আমাদের জন্য একটা সুসংবাদ, তাদের জন্য দুঃসংবাদ। আরো ভালোভাবে তারা প্রচার করতে সক্ষম হয়েছে যে আহলে হাদিস আলেম যদি পৃথিবীতে না থাকে ইসলাম শেষ হয়ে যাবে। বায়তুল মুকাররমের খতিব হোক, মুহাদ্দিস নামধারী হোক, মুফাসসির নামধারী হোক, আর ওই বক্তা নামধারী হোক, যাই হোক না কেন, আহলে হাদিসের একটা ছোটখাটো আলেমের সামনে তাদের মহারথীরা যে কিছুই না, পড়াশোনাই করে না, এটা আবার প্রমাণ করেছে। ভারতে ঠিক এরকম সহিহ হাদিস যতই থাক না কেন, মাইক আমার মাপে বানানো হয়নি, কষ্ট করে শুনে নিতে হবে কয়েক মিনিটের জন্য। সহিহ হাদিস যতই থাক আমরা মানবো না। তারপরে ইতিহাস আমরা বলছি না, শাহুলিল্লাহ মুহাদ্দিস দেহলভী তার হাদিসের দর্শের মাধ্যমে তার কিছুটা অপনোদন হলো। তার ছাত্র, তার ছেলে শাহ আব্দুল আজিজ, তার নাতি, মেয়ের ঘরের নাতি শাহ ইসহাক দীর্ঘদিন সেই দিল্লির মসনদে হাদিসের দর্শ দিয়েছেন। তারই ছাত্র সৈয়দ নজির হোসেন, যার বিশাল ছাত্র বাহিনী বাংলায় ছিল, 60 বছর হাদিসের দর্শ দিয়েছেন। লক্ষাধিক ছাত্র বেরিয়ে এসেছে আহলুল হাদিসের নীতি এবং পন্থায়।
বিষয়টা এইভাবেই ছিল। সংক্ষিপ্ত ভূমিকা দেওয়ার কারণ আছে এইটুকু, যে উপমহাদেশে ইসলামটা কিভাবে ছিল, না হলে জমিয়তের ইতিহাস বোঝা সম্ভবপর হবে না। এই যে ধারাটা ছিল সুফিবাদ, শিরিক, বেদাত, তারপরে প্রচলিত ফিকহের যে হাসিয়া, ও কানাত উমদাত বিদাআতিহিম, তাদের সবচেয়ে বড় সম্পত্তি ছিল মিশকাতুল মাসাবি আর মাশারিকুল আনোয়ার। এর উপরে আর কোনো আলেম পড়তে সক্ষম ছিল না। ওয়াইদা তারাফা আহাদুন, কেউ যদি একটু উপরে উঠতে পারত তাকে মুহাদ্দিস হিসেবে গণ্য করা হতো, বর্তমানের মতো আর কি। শাহুলুল্লাহ মুহাদ্দিস দেহলবীর সেই মাদ্রাসাতে শাহ ইসহাক 10 দিলেন, সেখান থেকে আবার 2 ধারা, সৈয়দ নজির হোসেন আহলে হাদিসের ধারা, ওইদিকে দেওবন্দি ধারা, 2 ধারা একই জায়গা থেকে হয়েছে। মাঝখানে অনেক ইতিহাস গল্প আছে, সেগুলা বলার সময় আমার নিজেরই নেই। সম্মানিত উপস্থিতি, এদিকে জিহাদ মুভমেন্ট শেষ পর্যায়ে ওহাবি নাম দিয়ে, এই বাংলাদেশে যেরকম জঙ্গি নাম দিয়ে যাত্রাবাড়ি মাদ্রাসার সাংবাদিকটা ঢুকেছিল, আহলে হাদিসের বিরাট ধরপাকড় হয়েছিল। ঠিক ওহাবি জঙ্গি নাম দিয়ে ব্রিটিশরা আহলে হাদিসকে ধরা, তাদেরকে জেলে দেওয়া, তাদেরকে ফাঁসি দেওয়া, আন্দিমান দ্বীপপুঞ্জে পাঠানো এবং তাদের মালামাল বাজেয়াপ্ত করা ইত্যাদি সব করেছিল। পিনাকি ভট্টাচার্য স্বীকার করেছেন সেদিন তার বক্তব্যে। সম্মানিত উপস্থিতি, এই একটা জটিল যখন সমীকরণ, সেই মুহূর্তে কি করা যাবে? সংগঠন ছিল না, জিহাদি সংগঠন ছিল, রাজনৈতিক সংগঠন ছিল। জিহাদি সংগঠনের নেতৃত্ব দিয়েছেন সৈয়দ আহমদ বেহলভী, শাহ ইসমাইল, ইনায়েত আলী, বেলায়েত আলী, তাদের পুত্র আব্দুল্লাহ, আব্দুল করিম থেকে শুরু করে 1950 সালের জামালপুরের জসিমউদ্দিনের উপরে আর্টিকেল লিখেছেন আব্দুর রহমান বিএবুটি। জিহাদি আন্দোলনের শেষ ইয়াদগার জসিমউদ্দিন। আমি আরাফাতে পড়েছিলাম সেই সময় 1950 সাল পর্যন্ত, তিনি ফিরে এসেছিলেন। এখনো বাঙালি মুজাহিদের কিছু বাড়িঘর সেখানে রয়ে গেছে, রাজনৈতিক ধারা এবং জিহাদি ধারা। তাই বলে এখন কোনো জিহাদের প্রয়োজন নাই। কেন অস্ত্রযুদ্ধের প্রয়োজন নাই? হিজবুত তাহরির নামে যে সংগঠনটি রয়েছে, তাহরির মানে স্বাধীনতা, তাহরির মানে আজাদি। আহলে হাদিসের নেতৃত্বে এবং তাদের এই কর্তৃত্বে এদের স্বাধীন হয়েছে ইংরেজদের কাছ থেকে, হিন্দুদের কাছ থেকে। আহলে হাদিসের নেতৃত্বে ভূখণ্ড স্বাধীন হয়েছে। তোমরা যদি আবার নতুন করে ফ্রিডম শুরু করতে চাও, হিজবুত তাহরির শুরু করতে চাও, এটা সর্বৈব মিথ্যা কথা। আমরা সে অবকাশ দিব না। আমাদের এই ভূখণ্ড স্বাধীন। কয়েকজন পোলাপান মাঠে নেমে হিজবুত তাহরির করবে, এদের স্বাধীন আমরা করেছি। কাজে এই কথাই উত্থাপিত হতে দেব না আমরা নতুন করে। গোয়েন্দা বিভাগকে বলে দিচ্ছি, হিজবুত তাহরিরের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা এই দেশের স্বাধীনতা মেনে নিয়েছি এবং আমরা তার নেতৃত্ব দিয়েছি সময় মতো। পয়েন্ট এই, সেটা ছিল, সেটা এই পর্যায়ে এলমিল আইন যেটা সৈয়দ নজির হোসেন হদে, সেটা বিরাজমান রয়েছে, আলেম ওলামা রয়েছেন। সাংগঠনিক ধারা কিভাবে হবে? সৈয়দ আহমদ বেহলভী এবং শাহ ইসমাইলের পরে কোনো সাংগঠনিক ধারা ছিল না। 1895 দিল্লিতে সৈয়দ নজির হোসেনের প্রধানত ছাত্র আব্দুল ওয়াহাব মুলতানি দেহলভী, তিনি জামাতে গোরাবে আহলে হাদিস নামে প্রথম সাংগঠনিক জামাতের প্রতিষ্ঠা করেন। তারপরে তার বেশ কিছুদিন পরে 1905-06 সালের দিকে অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স প্রতিষ্ঠিত হয়। সেটা বিহারের আরায়। অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স বিহারের আরায় হলো। তার সেক্রেটারি জেনারেল ছিলেন সানাউল্লাহ অমৃতসরী। সৈয়দ নজির হোসেনের ছাত্র বাহিনী যারা, তারা মিলেই করেছিলেন অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স। তারপর আরো কয়েকটা সংগঠন হয়েছে। কুমিল্লা জেলার হয়েছে টিপ্রা নাম ছিল। লম্বা কয়েক ঘন্টার আলোচনা, আপনাকে খুব দ্রুত কয়েক মিনিট শেষ করে দিয়ে আমি চলে যাচ্ছি। টিপ্রা, কুমিল্লা এবং ত্রিপুরা দুইটা মিলে ছিল টিপ্রা ডিস্ট্রিক্ট। তখন টিপ্রা ডিস্ট্রিক্ট আহলে হাদিস ছিল, আঞ্জুমিন আহলে হাদিস বাঙ্গালা ছিল, কলকাতা কেন্দ্রিক ছিল, ইত্যাদি ইত্যাদি ছিল। 1946 সালে আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি সাহেব, তিনি রংপুরের হারাগাছে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস প্রতিষ্ঠা করলেন। নিখিল বঙ্গ ও আসাম জমিয়তে আহলে হাদিস। 1946 সাল। দেশ যেহেতু স্বাধীন হয়নি, ভারতের সাথে সংযুক্ত আছে, তিনি তার মেধা দ্বারা বুঝতে পেরেছিলেন যে খুব দ্রুতই আন্দোলন, রাজনৈতিক আন্দোলন, সামাজিক আন্দোলন যেভাবে চলছে, তাতে বাংলা বলতে পূর্ব বাংলা, পশ্চিম বাংলা এবং আসাম মিলে একটা স্বাধীন মুসলিম ভূখণ্ড হতে চলেছে। তার আগ মুহূর্তেই তিনি তার বিচক্ষণতা দিয়ে
রংপুরের হারাগাছে নিখিলবঙ্গ আসাম জমিয়ত আহলে হাদিস কায়েম করলেন। বুদ্ধি লাগে, নেতৃত্বকে অনেক উপরে উঠতে হয়। তার পলিটিক্যাল বুদ্ধি, তার ইতিহাসের বুদ্ধি, তার সামাজিক বুদ্ধি, তার জাতীয় বুদ্ধি, আন্তর্জাতিক বুদ্ধি, কোন সময় আমাকে কোন অবস্থান নিতে হবে, প্রতিটা জিনিস আমার বোঝার বিষয়। কেন তিনি 47 দেশ স্বাধীন হলো, 46 কেন তিনি জমিয়ত প্রতিষ্ঠা করলেন মাত্র 1 বছর আগে? আরো বহুত ঐতিহাসিক ছাত্রদেরকে বলে তোমরা সেমিনার করো, যতটুকু জানি আমরা এখন বিদায়ের পথে তোমাদের মাথায় দিয়ে যেতে চাই। জমিয়ত আহলে হাদিসের সভাপতিত্ব করলেন সেই কনফারেন্সে তার বড় ভাই আব্দুল হাল বাকি, মুসলিম লীগ নেতা। এই জন্য বলছি, বর্তমানে ডক্টর আব্দুল্লাহ ফারুক ভাই যে উদারতার পথ ধরেছেন, সেই উদারতার পথ আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি শিখিয়ে গেছেন। মুসলিম লীগ নেতা তার বড় ভাই আব্দুল্লাহ আল বাকি তিনি সভাপতিত্ব করেছেন। তিনি জমিয়তের কোনো পূর্ণাঙ্গ সদস্য ছিলেন বলে আমার জানা নাই। বগুড়া কনফারেন্স করেছেন, তারপরে সেখানেও উনি সভাপতিত্ব করেছেন। বিশ্বস্ততা থাকলে, আন্তরিকতা থাকলে এই সকল কথা নিয়ে সংকীর্ণতা বৃদ্ধি করে কখনোই ব্যাপক যে লক্ষ্য উদ্দেশ্য আহলে হাদিস আন্দোলনের, সে পর্যন্ত পৌঁছা সহজ হবে না। এই পর্যন্ত গেল। কলকাতা থেকে কিভাবে ট্রান্সফার করবেন? পাবনায় ট্রান্সফার হলো, সেখান থেকে ঢাকায় ট্রান্সফার হলো মূল অফিস। সেগুলো আপনারা জানেন, সেই ইতিহাস আমি বলবো না। তরজমানুল হাদিস প্রতিষ্ঠিত হলো, আরাফাত প্রতিষ্ঠিত হলো। তার আর্টিকেল গুলো আপনারা পড়ে নেবেন। আর্টিকেল তো কেউ পড়ে না, লেখাপড়াই করে না। আমার সবচেয়ে বড় আফসোস এবং দুঃখ, নেতৃবৃন্দ পড়াশোনা করে না, সাধারণ লোকও পড়াশোনা করে না, কাফি সাহেবকে তা কিছু জানে না, বোঝে না। তা আমরা কি করব? খালি নামের সাইনবোর্ডের পিছিয়ে পড়বো, সিদ্ধান্ত নিতে পারছি না আমরা। তাই বলে কাজ হচ্ছে না তা বলবো না, ব্যাপক কাজ হচ্ছে, দাওয়াতি কাজ হচ্ছে, মানুষ দাওয়াত গ্রহণ করছে, মানুষ এগিয়ে আসছে। কিন্তু লিড দেওয়ার আরো ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছে, বহু মাদ্রাসা প্রতিষ্ঠা হচ্ছে, কাজ বন্ধ নাই। কিন্তু কাজগুলাকে যে আরো গোছানোর জন্য যে ব্যাপক স্টাডির প্রয়োজন, গবেষণা সেলের প্রয়োজন, সেটা বোধহয় কমতি রয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লামা আব্দুল্লাহ আল কাফি সাহেবের মৃত্যুর কাহিনী আমি সেদিন আলোচনা করেছি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের কনফারেন্সে। তারপর তারই ভাতিজা ডক্টর আব্দুল বারী তিনি সভাপতি হলেন। একটা কাহিনী বলে দিচ্ছি, যুবকরা শুনে নাও। উনি যখন পিএইচডি করার জন্য কমনওয়েলথের স্কলারশিপ নিয়ে লন্ডন যান, তখন এয়ারপোর্টে চাচাজি মারহুম বলতেন উনি, আমার ভাষা মনে আছে, চাচাজি মারহুম। উনি এয়ারপোর্টে গিয়ে বললেন, তুমি যে চেহারা নিয়ে যাচ্ছ, এই চেহারা নিয়ে যদি ফেরত আসো, আমি এয়ারপোর্টে তোমাকে ইস্তেকবাল করার জন্য আসবো না। তার মানে তখন দাড়ির ডক্টর আব্দুল বারী সাহেব ঠিক মতো হয়ে ওঠে নাই। এয়ারপোর্টে বলে দিয়েছিলেন, চেহারা পরিবর্তন করে যে না আসো, আমি তোমাকে এয়ারপোর্টে তোমাকে ওয়েলকাম করব না। চাচার প্রতি সম্মান না, শুধু বিনয়, নম্রতা, উপলব্ধি। উপমহাদেশ নয়, সারা পৃথিবীর মধ্যে যদি 2-4-5টা উচ্চ শিক্ষিত মানুষ ধরা হয়, তাহলে প্রফেসর ডক্টর আব্দুল বারী স্যারকে ধরতে হবে। তিনিও কিন্তু শিক্ষা কমিশনের ছিলেন, কমিশন প্রধান ছিলেন। এটা আমরা জানি না কেউ, অন্যদের কিছুই নাই, ইতিহাস নাই, লোক নেই, কিছুই নেই। 2-4টা দাপড়া দাপড়ি করে কয়েকটা সাইন বলে ইতিহাস অকারণে সৃষ্টি করার চেষ্টা করে। আর আমাদের বিরাট ইতিহাসের অতীত রয়েছে, বর্তমান রয়েছে, আমরা সেটা কাজে লাগাতে পারি না সময় মতো। সময়ত উপস্থিতি, তার জীবন তিনি চালিয়ে গেছেন, দোষ ত্রুটি শুধু বর্ণনা করা হয়, কিন্তু তারই অবস্থানে থেকে এই বাংলাদেশের কয়জন অতটুকু ইসলামের খেদমত এবং অতটুকু তাওহীদ এবং সুন্নাতের খেদমত, অতটুকু এই সেকুলারের বিরুদ্ধে তার যে বক্তব্য এবং লেখনী, তার পক্ষে সম্ভব ছিল, একজনের পক্ষে সম্ভব ছিল। আমি ব্যাপক তার জীবনী নিয়ে কথা বলতে যাব না, কেননা আমার চিন্তা চেতনা অন্য ধরনের, আপনাদের শ্রুতি এবং আচরণ অন্য ধরনের। অনেকেরই আউরুকা হ্যায় পয়াম और मेरा पयाम और है, इश्क दर्दमंद का तर्ज कलाम और है, नालाए तायरे ज़ेरे दाम तो सुन चुके हो तुम, ये भी सुन लो कि नालाए तायरे बाम और है। স্বাধীন পাখি যে, তার গান আর খাঁচার পাখির গান এক হবে না। আমি স্বাধীন পাখি, আকাশে উড়ে বেড়াই। ভাইরা ঘন ঘন দাওয়াত দেন, আমাকে আমার ভাব মতোই কথা বলতে দাও, কাজে সবাই উপকৃত হবে, আমারও কিছু কাজ হবে। আমার হাতে ভাই খামাকা বেড়ি লাগে, আমাকে অকেজ করে দিও না। আহমদুল ভাই তো পিছিয়ে লেগেই থাকেন, বলতেই থাকেন সবকিছু। সময়ত উপস্থিতি, তিনি চলে গেছেন।
তার কর্তব্য কাজ ধারে কাটে ভাড়ে কাটে সবকিছুতেই কেটেছে। এখন তারপরে এসেছেন, একজনের পর একজন এসেছেন, তারা তাদের দায়িত্ব পালন করেছেন। কিন্তু আমার ধারণা যে জমিয়তে আহলে হাদিসের ইতিহাসকে যেভাবে সমৃদ্ধ করা প্রয়োজন সেই সমৃদ্ধ পর্যন্ত আসেনি। সেটাকে নিয়ে যাওয়ার মতো সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এখন যে 2 মিনিটের মতো আমি আমার বক্তব্য শেষ করে দিচ্ছি। যুগের প্রেক্ষাপটে কিছু সিদ্ধান্ত নিতে হয়। সিদ্ধান্ত আমাদের নিতে হবে। সিদ্ধান্ত বড় কষ্টের জিনিস, সিদ্ধান্ত বড় কঠিন জিনিস, সিদ্ধান্ত বাস্তবায়ন করা আরো জটিল জিনিস। আল্লামা আব্দুল্লাহ আল কাফি এই কবিতাটা পড়তেন ঘন ঘন। किस्मत के हर चीज को कस्म अजल ने जिस चीज को जिस शख्स के लायक नजर आया, बुलबुल को दिया रोना परवाने को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। তিনি বলতেন সবচেয়ে কঠিন যে জিনিসটা আল্লাহ আমাকে সেটাই দিয়েছেন। কঠিনকে বরণ করে নেওয়ার জন্য যদি আমাদের সিদ্ধান্ত না আসে, যুগ আমাদেরকে হারিয়ে ফেলবে। যুগ এখনো গণ্য করে না। আগামী খুব স্বল্প সময়ের মধ্যে 5-10 লাখ মানুষের উপস্থিতি এটা যুগের দাবি এবং সেটা সম্ভবপর। এটা যখন ভ্যাকসিনের কাজ করবে, উপস্থিতির জানানো দিতে হবে। একটা গণতান্ত্রিক যে দেশের যে অবস্থা, মুবাহ এবং বৈধ পদ্ধতির সেই অবস্থান আমাদের নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। এখানে কে কি হবে না হবে সেটা পরের কথা। যার যার অবস্থান সেটা আল্লাহ দিয়ে দেবেন জায়গা মতো, কেউ কাউকে ঠেকাতে পারবে না। এইটা 2 নম্বর। ইউনিভার্সিটিরা শুধুমাত্র একটা ইউনিভার্সিটির সাইনবোর্ড নয়, ওখানে এই দেশের ট্যালেন্টের ছাত্ররা পড়বে, সেখান থেকে একটা আদব আখলাক আদর্শ নিয়ে বেরিয়ে যাবে, উচ্চতর জ্ঞান হবে। 10 মিনিটের 1 ঘন্টা নোটিশে 10,000 ছাত্র বেরিয়ে আসবে, সারা দেশে তারা জ্ঞান ছড়াবে। ইউনিভার্সিটির শুধুমাত্র একটা অন্য সাইনবোর্ড নয়, যত দ্রুত গতিতে সম্ভব আমাদের এই ইউনিভার্সিটিটাকে দাঁড় করালে আমাদের জমিয়তের চাকা, আহলেদের চাকা আরো দ্রুত রান করবে। 3, আলেমদের মধ্যে যে বক্তব্যের নানান ধরনের বৈষম্য, মৌলিক রীতিতে তাদের বক্তব্য কাছাকাছি আসতে হবে এবং সমালোচনা এবং নিজেকে প্রকাশ করার যে একটা মানসিকতা, এটার থেকে দূরে সরে আসতে হবে খুব দ্রুত গতিতে। তাহলে জমিয়ত বলি, আর জমিয়তের নেতৃত্বে যেহেতু সর্বপ্রাচীন, সবচেয়ে ধনী মানুষ এখানে আছেন, সবচেয়ে শিক্ষিত মানুষ এখানে আছেন, সবচেয়ে বড় বড় আলেম এখানে আছেন, সব দিক থেকে আল্লাহ জমিয়তকে সমৃদ্ধ করেছে। শুধুমাত্র কিছু পরিকল্পনা আর একটা গোছালো কর্মকাণ্ড যদি হাতে নেওয়া যায়, তারপর ইনশাআল্লাহ আগামীতে কোন আন্দোলনে আহলে আন্দোলনের কাছে টিকবে না। এটা আমার নিশ্চিত ধারণা। জমিয়তের আহলে কনফারেন্স আমি বলেছি, আমার মাথার মধ্যে নিশ্চিত বিশ্বাস, মনের মধ্যে দৃঢ় ইয়াকিন, এই দেশে যে অতীত বর্তমান সবকিছু নিয়ে আহলে আছে এবং এদের নেতৃত্ব যে যত আরেকটু সুন্দরভাবে গুছিয়ে ওঠে, কেউ এদের সামনে টিকার মতো যোগ্যতা কোনো দিক দিয়ে রাখে না। জমিয়তের প্রতি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার আবার আরেক জায়গায় যেতে হবে একটু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।